আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মুজিববাদের কবর খুঁড়ে ফেলবো আমরা বাংলাদেশে। হোমা এসব কথা বলতে বলতে নিজেরাই যে নাপা হয়ে গেল সেটা তারা হয়তো বুঝতেও পারছে না। নাপা মানে নাগরিক পার্টি, আবার নাই পার্টিও হয়। আসুন দেখি নাপা মানে আসলে কি, নাগরিক পার্টি নাকি নাই পার্টি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একের পর এক কিংস পার্টি জন্ম দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত অপমানজনকভাবে হারিয়ে গেছে একমাত্র বিএনপি ছাড়া। বিএনপি এখনো টিকে আছে কারণ সকল আওয়ামী বিরোধী শক্তি গিয়ে বিএনপির কোলে উঠেছিল। এখন আবার যখন এই আওয়ামী বিরোধী শক্তির নানা ঘর শক্তিশালী হয়ে উঠেছে, নানা কক্ষ শক্তিশালী হয়ে উঠেছে, তখন বিএনপির মতো কিংস পার্টিও ডুবতে বসেছে। এর সর্বশেষ উদাহরণ দিই, জাতীয় নাগরিক পার্টি বা নাপা। নামের সঙ্গে রয়েছে এ ধরনের এই পার্টির একটি প্রতীকী মিল। বাংলাদেশের মানুষ যেমন সস্তা প্যারাসিটামল ট্যাবলেট নাপাকে সর্বরোগের মহৌষধ মনে করে, তেমনি নাপা দলটিকেও মনে করা হয়েছিল রাজনৈতিক সব সমস্যার সমাধান তারা দিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো 1 বছরও তারা টিকে থাকতে পারলো না, বরং 6 মাসের মধ্যেই তারা একেবারে বিলুপ্তির পথে হাঁটছে। আজ তারা গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার জন্য ছুটছে। প্রশ্ন উঠছে, এত দ্রুত পতনের পেছনে কারণ কি? আর এই অপমৃত্যু আমাদের রাজনীতিকে কি শিক্ষা দিল বলেন তো? নাপার জন্ম হয়েছিল নানা ধরনের বিতর্ক দিয়ে। একটি অনির্বাচিত এবং অবৈধ সরকারের ছত্র ছায়ায় যখন রাষ্ট্র চলছিল, তখন হঠাৎ করে এই দলটির আত্মপ্রকাশ করলো, কি হুড়ুম ধারুম করে এবং কি পরিমাণ অর্থ এবং আতশবাজির মধ্য দিয়ে। বলা হলো এটি হবে ভবিষ্যতের প্রধান রাজনৈতিক শক্তি। মিডিয়ায় প্রচার করা হলো নাহিদ ইসলাম দেশের আগামী প্রধানমন্ত্রী। আর নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিলেন 300 আসনে তারা নির্বাচন প্রার্থী দেবে এবং 300 আসনে বিজয়ী হয়ে নাকি তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে। শুরু থেকেই তাদের আকাশচুম্বী দাবি, অথচ পায়ের নিচে মাটি নেই। ইন্টারিম সরকার নানাভাবে তাদের প্রশ্রয় দিলেও আসল জায়গায় অর্থাৎ জনগণের মনে নাপা কোনো স্থানই করে নিতে পারেনি। রাজনীতিতে জনগণের সাড়া হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। নাপার ভাগ্যে সেটি কখনোই জোটেনি। জুলাই মাসের পদযাত্রা ছিল তাদের প্রথম বড় পরীক্ষা। তারা ভেবেছিল সারা দেশ কাঁপিয়ে দিতে পারবে, কিন্তু দেখা গেল মিছিল ফাঁকা, মানুষের ভিড় নেই, কেবল ক্যামেরার জন্য বানানো দৃশ্য। এরপর তারা ঘোষণা দিল মুজিববাদের কবর খুঁড়বে এবং গোপালগঞ্জে পদযাত্রা করবে। সেই স্লোগান শুনে বোঝা যাচ্ছিল যে তারা রাজনীতি করতে আসেনি, বরং উস্কানি, বিদ্বেষ আর সংঘাত তৈরি করা তাদের মূল লক্ষ্য ছিল। যেভাবে তারা ক্ষমতায় এসেছে, তারা হত্যা করে, মানুষ হত্যা করে, শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে, শেখ হাসিনাকে রাষ্ট্র থেকে বিতাড়িত করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে গণভবনে ঢুকে যে তাণ্ডব তারা চালিয়েছিল, এরপরে মানুষ তাদেরকে কি করে বিশ্বাস করবে বলেন? এবং এই সংঘাত তারা তৈরি করতে চেয়েছিল এবং সংঘাত হয়েছে, বাংলাদেশে সংঘাত চলছে। গোপালগঞ্জে তারা তীব্র জনরোষের সম্মুখীন হয়, সাধারণ মানুষই তাদের প্রতিরোধ করে, এমনকি শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীর যুদ্ধযানে চেপে লুকিয়ে তাদেরকে ফেরত আসতে হয়। সেই দিনই মূলত তাদের রাজনৈতিক কবর রচিত হয়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি না। মাঠে নেই কর্মী, জনসভায় নেই ভিড়, মানুষের ঘরে নেই আলোচনা, শুধু টেলিভিশনের পর্দা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে কোনো দল বাঁচে না। তারা চেষ্টা করেছিল প্রশাসনের জোরে প্রভাব বিস্তার করতে, চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি এবং মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাদের ধন সম্পদ দখল করা থেকে শুরু করে মানে সারা বাংলাদেশে একটা মবের রাজত্ব কায়েম করে তারা ভেবেছিল তারা বোধহয় বাংলাদেশের দখল পেয়ে গেছে। জনগণের চোখকে ফাঁকি দেওয়া যায় না। যেসব নেতাকে সামনে আনা হলো তারা অনেকেই বিতর্কিত শুধু নয়, তাদের মানে আচরণের মধ্যে গুন্ডামি আছে। হাসনাত কিংবা সার্জিসের মতো নেতাদের কর্মকাণ্ড মানুষকে আতঙ্কিত করেছে। হাসনাতের কথাবার্তা দেখেছেন, ওর কথাবার্তার ধরন দেখেছেন, ওর চোখ মনে হয় বেরিয়ে আসে। এইরকম নেতার কথা শুনে তাকে মানুষ ভালোবাসবে? বাংলাদেশে এরকম নেতা আমরা দেখিনি, দেখেছি তো। তারা টিকেছিল? তারা টিকে নেই। যাদের কথাবার্তা আর আচরণ সন্ত্রাসীদের মতো মনে হয়, তারা কখনোই জনতার আস্থা পায় না। ফলাফল হলো নাপার ভাবমূর্তি শুরু থেকে ভয়ঙ্কর অপশক্তি হিসাবে প্রমাণিত হলো। রাজনীতি আসলে এক ধরনের আস্থার খেলা। মানুষ রাজনীতিকে বিশ্বাস করে কারণ সে মনে করে এই নেতা তার পাশে থাকবে, তার নিরাপত্তা দিবে, তার ভবিষ্যৎ নিয়ে ভাববে। কিন্তু নাপার ক্ষেত্রে হলো উল্টোটা। তারা ভীতি ছড়িয়েছে, নিজেদের অবৈধ ক্ষমতা জাহির করেছে। বাংলাদেশকে তারা যেন একটা ফুটবল মনে করেছে, যাকে ইচ্ছে মতো লাথি মারা যায়।
অথচ মানুষ ফুটবল নয়, মানুষ, তারা মানুষ। তাদের অপমান করলে, ভয় দেখালে জনগণ একদিন না একদিন প্রতিশোধ নেয়। নাপার বিরুদ্ধে সেই প্রতিশোধই দেখা গেল। নীরব প্রতিশোধ ছিল প্রথমে, তারপরে সমর্থন প্রত্যাহার। এখন তারা বুঝতে পারছে যে এভাবে তো চলবে না। এখন নাপা মরিয়া হয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হতে চাইছে। তারা জানে একা তারা টিকতে পারবে না। কিন্তু গণ অধিকার পরিষদ আসলে একটি নড়বড়ে দল। মানে কত বড় তার ক্ষমতা বলেন? নুরুল হক নূরের নেতৃত্বে তারা কিছুটা সংগঠিত কাঠামো তৈরি করতে পেরেছে, কিন্তু কিছু উপজেলায় তাদের অফিস আছে, নির্বাচন কমিশনের নিবন্ধন আছে, সেটাই নাপার কাছে এখন খড়কুটো। তারা এই খড়কুটোকে ধরে বাঁচতে চাইছে। তারা ভাবছে এই কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে অন্তত বেঁচে থাকা যাবে। মানে হাসনাত, সার্জিস, নাহিদ, আক্তার, নাসির পাটোয়ারি, তাসনিম জারা, এদের আস্ফালন, এরা ভয়ঙ্কর ভাবে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে, স্বাধীনতাকে যেভাবে পদদলিত করেছে, যেভাবে তারা বাংলাদেশকে মনে করেছে যে রক্তগঙ্গা বইয়ে দেবে, এরপর আজকে তাদেরকে এই সেই নুরুল হক নূরের কাছে যে আশ্রয় নিতে হচ্ছে। কারণ মানুষ বুঝে গেছে যে এদের সঙ্গে হবে না, এদের দিয়ে হবেও না। কারণ যারা ক্ষমতা দখল করেছে, রক্ত মানুষকে হত্যা করে, স্নাইপার দিয়ে মানুষ হত্যা করে, যাদেরকে ট্রেন করা হয়েছে, যাদেরকে আসলে গত কয়েক বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই মানুষ হত্যা করে ক্ষমতা দখলের, তাদের কাছে ক্ষমতা নিরাপদ, বাংলাদেশ নিরাপদ। প্রশ্ন হলো, দুটি শূন্যকে যোগ করলে কি ফলাফল শূন্য ছাড়া আর কিছু হয়? নাপা একটা শূন্য, নুরুল হক নুরুর দল একটি শূন্য, মানে গণ অধিকার পরিষদ একটি শূন্য। নাপা, গণ অধিকার পরিষদ, দুই শূন্য মিলে কিন্তু শূন্যের বেশি কিছু হয় না, বা দুইটা শূন্য হয়। বাস্তবতা হলো একীভূত হলেও মানুষের কাছে কোনো ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি না, আপনারাও মনে করবেন না। কিছুদিন পরে আমার কথা সত্য হবে, আপনারা জানেন। এই ঘটনার ভেতর দিয়ে আরো একটি সত্য পরিষ্কার হলো, প্রশাসনের জোরে, সরকারের প্রশ্রয় কিংবা টাকার প্রভাবে কোনো রাজনৈতিক দলকে বাঁচিয়ে রাখা যায় না। ইতিহাসে দেখা গেছে এমন সব দল এক সময় টিকে থাকতে পারে না। ওই যে বললাম বিএনপির কথা, 50 বছর তো হয় নাই এখনো পর্যন্ত, তার আগেই মৃত্যুপথযাত্রী দলটি। মানুষ চিরকালই নিজেদের শক্তি দিয়ে, ভোট দিয়ে, রাস্তায় নেমে এসব দলের পরিসমাপ্তি ঘটায়। নাপার অপমৃত্যু সেই ধারাবাহিকতার সর্বশেষ দৃষ্টান্ত। তাদের জন্ম হয়েছিল 5 তারকা হোটেলের ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে। সেই আয়োজনের আড়ালে তারা বোঝাতে চেয়েছিল এটাই হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক মহৌষধ। নাপা কিন্তু মাত্র 6 মাসের মাথায় বিলীন হয়ে যাওয়ার পথে তারা। আজ তারা নিজেরাই স্বীকার করছে না যে দলটি শেষ, কিন্তু অন্যের সঙ্গে একীভূত হয়ে কার্যত তারা নিজেদের বিলুপ্তি ঘোষণা করছে। আসলে মুখে স্বীকার করছে না যে তারা আসলে শেষ হয়ে গেছে, তারাও এখনো আস্ফালন করে যাচ্ছে। আপনি মনে করে দেখুন যে সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে তারা কিভাবে কত ছোট করেছে, কত ভাবে আঘাত করেছে। তার একটা পুরস্কার আছে না, পুরস্কার পাবেন, আরো পুরস্কার পাওয়া যাবে। নাপার মৃত্যু তাই কেবল একটি দলের পতন নয়, বরং একটি শিক্ষা। শিক্ষা হলো জনগণ উপেক্ষা করে, অবৈধভাবে জন্ম নিয়ে, সন্ত্রাসী নেতাদের দিয়ে রাজনীতি চালানো যায় না। মানুষ হয়তো প্রথমে চুপ থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রত্যাখ্যান করে। যে দলকে মানুষ প্রত্যাখ্যান করে তার কোনো অস্তিত্ব থাকে না। মুজিববাদের কবর খুঁড়তে গিয়ে নাপা শেষ পর্যন্ত নিজের কবরই খুঁড়ে ফেলেছে। তারা ভেবেছিল ঘৃণা ছড়িয়ে, বিদ্বেষ উস্কে, মানুষকে উস্কে দিয়ে তারা জনপ্রিয়তা অর্জন করবে, কিন্তু ঘটলো উল্টোটা। জনগণ তাদের বিপরীতে দাঁড়িয়ে গেল। ফলে তারা যে কবর বানাতে চেয়েছিল সেই কবরেই নিজেদের দাফন হলো। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যারা মনে করেছেন এসব জোর খাটিয়ে, বড় বড় চোখ করে ভয় দেখিয়ে ক্ষমতার টিকে থাকা যায়, রাজনৈতিক দল করা যায়, নাপার পরিণতি তাদের চোখ খুলে দেওয়ার মতো একটা ঘটনা। রাজনীতি করতে হলে জনগণের আস্থা দরকার, নৈতিক বৈধতা দরকার, সেবা করার আন্তরিকতা দরকার। এগুলো ছাড়া কোনো দল টিকতে পারে না। মানে ক্ষমতা তখনও পায়নি, দলও তখন গঠন করেনি। তারা তখন কি করেছিল? বন্যার টাকা, শয়ে শয়ে মানুষ, কোটি কোটি মানুষ টাকা দিয়েছে, আর কোটি কোটি টাকা হয়েছে বন্যার তহবিলে। সেই টাকা তারা মেরে দিয়েছে, সেই টাকা তারা জনগণের কাছে পৌঁছায়নি। জনগণ তাদের বিশ্বাস করবে? নাপার অপমৃত্যু প্রমাণ করছে যে এই দেশে প্রকৃত শক্তি জনগণের হাতে এখনো আছে। জনগণ চাইলে কাউকে শীর্ষে তুলতে পারে, আবার চাইলে তাকে মাটিতে নেমে 10 হাত মাটির নিচে ঢুকিয়ে দিতে পারে। অবৈধ জন্ম, ভীতিকর নেতৃত্ব আর অবিশ্বাস্য সব দাবি, সব মিলিয়ে নাপা ছিল একটি কৃত্রিম প্রকল্প। সেই প্রকল্প ধসে পড়েছে, আর এই ধ্বংসস্তূপ আমাদের চোখে সত্যি করে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতির শেষ বিচারক হলো জনগণ। মুজিববাদের কবর খুঁড়তে চেয়েছিল নাপা, নিজের কবর নিজে খুঁড়েছে, সেই কবরে তারা এখন ঢুকছে। আর এই কবরের উপর লেখা থাকছে
বাংলাদেশের রাজনীতির এক অনিবার্য সত্য। অবৈধ রাজনীতি টেকে না, সন্ত্রাসের রাজনীতি টেকে না, মানুষ খুন করে ক্ষমতায় আসলেও সেই ক্ষমতা টিকিয়ে রাখা যায় না, মানুষের আস্থা ছাড়া কোনো দল টিকে না। নাপার মৃত্যু সেই সত্যকে আবার প্রমাণ করেছে। আজকে আমি ওদের এপিটাফ লিখলাম। এপিটাফ বুঝেন তো, কবরের উপরে স্মৃতিফলক। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে গোটা দক্ষিণ এশীয় প্রতিবেশী নিয়ে জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমনিতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেন, দেখলেন, কিন্তু প্রথাগতভাবে জয় করলেন কি না তা নিয়ে বিতর্ক এখন চায়ের কাপে তুফান তুলছে। বাংলাদেশ সফরে এসে জয়শঙ্কর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেননি, যা কূটনৈতিক মহলে ক্লিয়ার স্ন্যাপ বা ইচ্ছাকৃত উপেক্ষা হিসেবে গণ্য হচ্ছে। এই ঘটনা প্রবাহে আরো নতুন মাত্রা যোগ করেছে জামাতে ইসলামের আমিরের সেই পুরনো কথা তুলে ধরা, যেখানে তিনি ভারতের কূটনীতিকদের সাথে গোপন বৈঠকের কথা প্রকাশ করেছেন। কিন্তু এসব আলোচনার রেশ কাটতে না কাটতেই 2রা ডিসেম্বর মাদ্রাজে জয়শঙ্কর প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না, মানে সন্ত্রাস বা তার বন্ধুত্ব একসাথে হতে পারে না। মজার ব্যাপার হলো, তিনি এমন এক সময় কথাগুলো বলেছেন যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে ভারতে বসে বৈঠক করছেন দেশ দুটির কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর এমন বার্তা দিলেন যেটি ঝিকে মেরে বউকে শেখানোর মতো। বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা, আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের উদ্দেশ্যে বার্তা দিলেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে বাংলাদেশ সহ প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের প্রসঙ্গ। এক শিক্ষার্থী জয়শঙ্করকে বাংলাদেশের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে নিরাপত্তা ও সম্পর্কের বিষয়ে তার মতামত জানতে চান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রতিবেশীর সাথে সম্পর্কের বিষয়টি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, তিনি বলেছেন বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে উত্তর দিতে চান। এস জয়শঙ্কর তার বক্তব্যের শুরুতে বলেন, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করতে 2 দিন আগে সেখানে গিয়েছিলেন। তিনি কূটনীতিকে একটি সাধারণ জ্ঞান বা কমন সেন্স হিসেবে বর্ণনা করেন, যা কেবল মার্জিত ভাষায় প্রকাশ করা হয়। এরপরে জয়শঙ্কর বলেন, যদি কোনো প্রতিবেশী আপনার প্রতি ভালো হয় বা অন্তত ক্ষতিকর না হয়, তবে আপনার স্বাভাবিক প্রবৃত্তি হলো তাদের প্রতি সদয় হওয়া, সাহায্য করা এবং বন্ধুত্ব বন্ধন গড়ে তোলা। প্রশ্ন উঠেছে, ঠিক 2 দিন আগে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে জয়শঙ্কর বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎই করলেন না, তার প্রেক্ষিতে কি জয়শঙ্কর এমন বার্তা দিলেন? দর্শক, কূটনীতিতে নীরবতা অনেক সময় হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। 31শে ডিসেম্বর এস জয়শঙ্কর যখন বিশেষ সামরিক বিমানে ঢাকা নামলেন, তখন তার মূল কর্মসূচি ছিল বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করা। কিন্তু কূটনৈতিক শিষ্টাচার বলে, ভিন দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো দেশে যান, তখন সেই দেশের সরকার প্রধানের সাথে অন্তত একটি সৌজন্য সাক্ষাৎ করার রেওয়াজ আছে। অথচ এস জয়শঙ্কর ঢাকায় আসলেন, তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করলেন, এমনকি ভারতের সাথে যে দেশটির সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক, সেই পাকিস্তানের স্পিকারের সাথেও কুশল বিনিময় করলেন। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার দেখা করার কোনো সুযোগ বা ইচ্ছা কোনোটাই দেখা গেল না। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে দৃশ্যত ভারত বুঝিয়ে দিল বর্তমান অন্তর্বর্তী সরকারকে তারা অতীতের খাতায় ফেলে দিয়েছে, তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। তার একটা বড় কারণ, তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ এখন ভোটের মাঠে নেই। শুধু তাই নয়, নিষেধাজ্ঞার খড়গে দলটির তৎপরতাও নেই। বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা এবং শোক যাত্রায় জয়শঙ্করের উপস্থিতি দুটোই ভারতের সুপরিকল্পিত কূটনৈতিক উদ্যোগ।
আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ ও স্থিতিশীল সরকার দেখতে চায় নয়াদিল্লি, সেই বার্তাই দিয়ে গেলেন এস জয়শঙ্কর। বিবিসি বাংলার এক খবরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়েছে, এই যে অধ্যাপক ইউনূসকে এস জয়শঙ্কর এড়িয়ে গেলেন, তাতে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। এই এড়িয়ে যাওয়াটা যে কাকতালীয় নয় তা বোঝার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি আসলে দিল্লির পক্ষ থেকে একটি সুচিন্তিত কোল্ড শোল্ডার বা শীতল আচরণ। ভারত হয়তো বোঝাতে চাইছে অধ্যাপক ইউনূসের সরকারের সাথে তাদের সম্পর্কের গ্রাফটি এখন আর ঊর্ধ্বমুখী নয়। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জয়শঙ্করের এই সফরকে কেবল একটি ভালো জেস্চার হিসেবে দেখা উচিত এবং এর চেয়ে বেশি অর্থ খোঁজা ঠিক হবে না। কিন্তু কূটনীতিতে প্রতিটি পদক্ষেপই কোনো না কোনো অর্থ বহন করে। পররাষ্ট্র উপদেষ্টা যতই বলুক না কেন, ভাগের মা গঙ্গা পায় না, এই প্রবাদটির মতো ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে দিল্লির পক্ষ থেকে কোনো স্পষ্ট স্বীকৃতি বা সহযোগিতার আশ্বাস মিলছে না। জয়শঙ্কর ইউনূসের সাথে দেখা না করে আসলে বার্তাই দিতে চেয়েছেন যে ভারত বর্তমান সরকারকে কেবল একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে দেখছে এবং তারা সরাসরি সেই শক্তির সাথে কথা বলতে চায় যারা আগামী নির্বাচনে ক্ষমতার আসার প্রবল দাবিদার। দর্শক, বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর 2রা জানুয়ারি মাদ্রাজে বসে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। জয়শঙ্করকে যে শিক্ষার্থী প্রশ্ন করেছিলেন তার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল, গত 16 মাস ধরে বাংলাদেশের সাথে সন্ত্রাসবাদের সমস্যা নিয়ে ভারত চিন্তিত। জয়শঙ্কর তার পশ্চিমা প্রতিবেশীর প্রসঙ্গ টেনে বলেন, সন্ত্রাসবাদ বন্ধ না হলে পানি বন্টন চুক্তির মতো মানবিক বা আইনি বিষয়গুলো ভারত স্থগিত রাখবে। তিনি বলেছেন, রক্ত এবং পানি একসাথে বইতে পারে না। দর্শক, জয়শঙ্করকে প্রশ্নটি করা হয়েছিল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আঞ্চলিক নিরাপত্তার সংকট নিয়ে। যদিও ভারত পশ্চিমা প্রতিবেশী মানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু আবার বলেছেন শুধু বাংলাদেশ বা অন্য কোনো দেশ নয়, সামগ্রিকভাবে তিনি ভারতের সব প্রতিবেশী দেশ সম্পর্কে কথাগুলো বলেছেন। সে কারণে বিশ্লেষকরা মনে করছেন এটি এস জয়শঙ্কর একজনকে লক্ষ্য করে আরেকজনকে বার্তা দেওয়ার কৌশল নয়তো, কারণ তিনি এমন দিনে পানি চুক্তির কথা তুলেছেন যখন বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গঙ্গা আর পদ্মার পানি প্রবাহ পরিমাপ করছে। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হয়েছে আলোচনা। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। 2রা জানুয়ারি দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আগামী 31শে মে পর্যন্ত প্রতি 10 দিন অন্তর এই কার্যক্রম চলবে। আবার বাংলাদেশের সাথে ভারতের 54টি অভিন্ন নদী আছে, কয়েক দশক ধরে ঝুলে আছে তিস্তা চুক্তি। জয়শঙ্কর যখন মাদ্রাজে দাঁড়িয়ে কথাগুলো বলেন তখন তার লক্ষ্য কি শুধু পাকিস্তান ছিল, নাকি তিনি ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে ঢাকাকেও একটি বার্তা দিলেন? জয়শঙ্কর যখন সন্ত্রাসবাদকে পানি চুক্তির সাথে যুক্ত করেন তখন তিনি পরোক্ষভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও একটি বার্তা দিচ্ছেন। ভারত অভিযোগ করছে যে গত 16 মাস ধরে বাংলাদেশে অস্থিতিশীলতা চলছে এবং সেখানে ভারত বিরোধী শক্তির উত্থান ঘটছে। ভারতের নীতি নির্ধারকদের ধারণা, গত 16 মাসে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট এবং তথাকথিত উগ্র ডানপন্থী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। জয়শঙ্কর স্পষ্ট করেছেন যে যদি কোনো প্রতিবেশী দেশ উগ্রবাদ বা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে তারা গুড নেইবারলিনেস বা প্রতিবেশী সুলভ আচরণের সুবিধা পাবে না। বিশ্লেষকরা মনে করেন জয়শঙ্কর মাদ্রাজে 2রা জানুয়ারি যা বলেছেন তা আসলে একটি কৌশলগত বার্তা। তিনি বুঝিয়েছেন যে পানি একটি কৌশলগত হাতিয়ার। যদি প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তা নিশ্চিত না করে তবে ভারত তার সকল দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে। এটি হলো সেই ঝি বউ থিওরি। পাকিস্তানকে আক্রমণ করে ভারত আসলে এই অঞ্চলের সকল প্রতিবেশীকে জানিয়ে দিল যে ভারতের জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজের সাথে আপোষ করলে পানির চুক্তির মতো বিষয়গুলো হুমকির মুখে পড়তে পারে। তার মানে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে চেরি পিকিং করা যাবে না।
জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার ভারতের আছে এবং ভারত কিভাবে সেই অধিকার প্রয়োগ করবে তা অন্য কেউ বলে দিতে পারে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অন্য কোনো সময় জয়শঙ্করের মন্তব্য হয়তো সোজাসাপটাভাবে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছেন বলেই মনে করা হতো, কিন্তু তিনি মাত্র 2 দিন আগে বাংলাদেশ সফর করে তার কর্মকাণ্ডের মাধ্যমে দুটো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছেন। অধ্যাপক ইউনূসকে এড়িয়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জয়শঙ্করের সফরের সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বৈঠক। বিশ্লেষকরা মনে করেন, ভারত আসলে বিএনপিকে একটি রাজনৈতিক স্বীকৃতি বা পলিটিক্যাল লেজিটিমেসি দিল, যা গত 1.5 দশকে তারা পায়নি। 2018 সালে নির্বাচনের আগে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারতে। উদ্দেশ্য ছিল নয়া দিল্লির মনোভাব পরিবর্তন করা, কিন্তু দিল্লির মন ফেরাতে পারেনি বিএনপি। কিন্তু এখন আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনাও বদলাতে হচ্ছে। একদিন আগে ভারতের ক্যাবিনেট সচিবালয়ের সাবেক কর্মকর্তা শান্তনু মুখার্জি বিবিসি বাংলাকে বলেছেন, নির্বাচিত হয়ে বিএনপি সরকার যদি শুধু ভারতের সিকিউরিটি কনসার্নগুলো অ্যাড্রেস করে, তাহলে তাদের সঙ্গে দিল্লির স্বাভাবিক সম্পর্ক তৈরি না হওয়ার কোনো কারণ নেই। তার ঠিক একদিন পর জয়শঙ্করের সন্ত্রাসবাদ আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে এমন মন্তব্যকে এক করে দেখার চেষ্টা করছেন অনেকেই। দর্শক, জয়শঙ্কর ঢাকায় কি বার্তা দিয়েছেন সেটা নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেননি, কিন্তু মাদ্রাজে বসে তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্করের শেষ 2টি লাইনও বেশ অর্থবহ। তিনি বলেছেন, ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশই বুঝতে পেরেছে যে ভারতের অগ্রগতি একটি উত্তোলন জোয়ার, মানে ভারতের উন্নতি হলে সে তার প্রতিবেশীদের সঙ্গে এগিয়ে যাবে। জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন, তিনি মনে করেন এই বার্তাই তিনি বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ এখন একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো তার মাধ্যমে অনেক কিছু সেটেল হবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জয়শঙ্করের সফরের ডিউরেশন ছিল মাত্র 4 ঘন্টা, কিন্তু এটি যে 400 কিলোমিটার বেগে কাজ করেছে সেটির ইঙ্গিতও পাওয়া যায়। জয়শঙ্কর ঢাকা থেকে বিদায় নিতে না নিতেই জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যা ফাঁস করলেন, তাতে কূটনৈতিক পাড়ায় রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। তিনি জানান, 2025 সালের মাঝামাঝি সময় ভারতের কূটনীতিকরা তার সাথে গোপনে দেখা করেছিলেন এবং তারা অনুরোধ করেছিলেন যেন বিষয়টি গোপন রাখা হয়। অনেকের প্রশ্ন, জয়শঙ্কর ঢাকা ছাড়ার পরদিনই কেন জামাত এই সিক্রেট ফাঁস করলো? দর্শক, জয়শঙ্করের সফর বলছে, ভারত এখন ওয়েস্ট অ্যান্ড ওয়াস্ট নীতিতে বিশ্বাসী, আর বাংলাদেশের সামনের সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতের নতুন হার্ডলাইন কূটনীতিকে সামলানো। জয়শঙ্কর ঢাকা এসে ঝিকে মেরে বউকে শেখানোর কাজটি বেশ সুচারুভাবেই সেরে গেছেন। এখন শেখার পালা কার, সেটাই দেখার বিষয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।